ভারতের ত্রিপুরায় ভারী বৃষ্টিপাতের কারণে নেমে আসা পাহাড়ি ঢলে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার নিম্নাঞ্চলের বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। পানিতে তলিয়ে গেছে প্রায় 250 হেক্টর ফসলি জমি। পানি বাড়তে থাকায় আতঙ্কে রয়েছেন স্থানীয়রা। প্রতিনিধি জালাল হোসেন মামুনের রিপোর্ট, জানাচ্ছেন সাদিয়া হক মৌ। রোববার থেকে বাড়তে শুরু করে পানি। সন্ধ্যার পর তা আরও দ্রুত বাড়তে থাকে। পাহাড়ি ঢলের পানিতে আখাউড়া পৌরসভা, মোগরা ও দক্ষিণ ইউনিয়নের বিভিন্ন এলাকার ফসলি জমি তলিয়ে গেছে। আবদুল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন জাজিরপুর খাল দিয়ে পানি প্রবেশ করে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। এতে বেশ কয়েকটি পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। একই সঙ্গে বাড়ছে হাওড়া নদীর পানিও। ঝুঁকিপূর্ণ বাঁধ ভেঙে পানি ঢোকার আশঙ্কায় দুশ্চিন্তায় রয়েছেন নদী তীরবর্তী বাসিন্দারা। আমাদের এখানে যে বৃষ্টি হচ্ছে, বাংলাদেশে যে বৃষ্টিতে, এই বৃষ্টিতে আমরা দেখলাম পাচ্ছি যে এই বৃষ্টিতে পানি হওয়ার কোনো কারণ নেই। এই অবস্থায় আমাদের রাস্তাঘাটে ছেলে মেয়ে সবাই একই অবস্থা, কষ্ট করে আমরা আশা করব। ভারতের যে বাঁধ ভাঙিয়ে দিতে দিল্লি করে এই পানি আমাদেরকে আক্রমণ করছে। এখন আমরা এই পানির ক্ষতিগ্রস্ত অবস্থায় আছি। পাহাড়ি ঢলের পানিতে ধানের জমি তলিয়ে গেছে। পানি আরও বাড়লে বড় ধরনের ক্ষতির আশঙ্কাও রয়েছে। এতে সরকারের কাছে ক্ষতিপূরণের দাবি কৃষকদের। হঠাৎ করে কোনো বৃষ্টি নাই, ঝড় নাই, কোনো কিছু নাই, হঠাৎ করে ইন্ডিয়ার পানি জায়গা দিয়ে আমাদের দোকানপাট, ঘর বাড়ি, রাস্তাঘাট সব তল হয়ে গেছে। পাহাড়ি ডোলের পানি, বৃষ্টি বাদল নাই, গতকাল 5টার পরে এই পানি হয়ে গেছে। আমাদের বাড়ি ঘর ফসল জমি তলায় গেছে। আমার ব্যক্তিগত প্রায় 700 থেকে 800 শতক জমি পানির নিচে চলে গেছে। উপজেলা কৃষি কর্মকর্তা জানিয়েছে প্রায় 250 হেক্টর জমি পানির নিচে রয়েছে। পানি দ্রুত নেমে গেলে ফসলের ক্ষতি কম হবে। ভারতের আকস্মিক পাহাড়ি ঢলে আমাদের আখাউড়া উপজেলার 4টা ইউনিয়নে কিছু কিছু গ্রাম প্লাবিত হয়েছে। তার মধ্যে যদি আমরা সবচেয়ে বেশি বলি তাহলে আখাউড়া দক্ষিণ ইউনিয়নে, যেটা ক্ষতি বলবো না, তো প্রায় আক্রান্ত পরিমাণ প্রায় 210 হেক্টর আখাউড়া দক্ষিণে, আর পৌরসভাতে প্রায় 10 হেক্টরের মতো, মোগলাতে আছে 30 হেক্টরের মতো, আর মনিন্দ অল্প একটু আছে। সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে আমাদের আখাউড়া দক্ষিণে 210 হেক্টর। পরিস্থিতি পর্যবেক্ষণের পাশাপাশি প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বয় করা হচ্ছে বলে জানিয়েছেন উপজেলা প্রশাসন। আচ্ছা, আমাদের ফসলি জমিগুলো নষ্ট হয়েছে 3টা ইউনিয়ন এবং পৌরসভার অল্প কিছু অংশ। আর মূলত আমরা রিপোর্টটা তো পরিবার ভিত্তিক দেই। আমাদের টোটাল আমরা 32টা পরিবার পেয়েছি যারা ক্ষতিগ্রস্ত হয়েছে। সাদিয়া হক মৌ, মাই টিভি নিউজ ডেস্ক। তেঁতুলিয়া নদীর অব্যাহত ভাঙ্গনে মানচিত্র থেকে বিলীনের পথে পটুয়াখালীর 10 উপজেলার সদর ইউনিয়নের বেশ কয়েকটি গ্রাম। জমিজমা ঘরবাড়ি হারিয়ে নিঃস্ব এই গ্রামের বাসিন্দারা। সহায়তা নয়, টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবি এলাকাবাসী। সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। স্থায়ীভাবে বাঁধ নির্মাণের পরিকল্পনার কথা জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী। পটুয়াখালী থেকে মশিউর রহমান বাবলুর ছবি ও তথ্য নিয়ে রিপোর্ট। পটুয়াখালীর 10 উপজেলার হাজিরকান্দা, হাজিরহাট, ধনধনিয়া, গোলখালী ও বাঁশবাড়িয়া গ্রামের মানুষ রয়েছেন নদী ভাঙনের চরম ঝুঁকিতে। নদী ভাঙনে একের পর এক ঘরবাড়ি, ফসলের জমি, গাছপালা ও স্থাপনা হারিয়ে নিঃস্ব হয়েছেন তারা। দীর্ঘদিনের বসত ভিটা ছেড়ে অনেকেই অন্যত্র আশ্রয় নিতে বাধ্য হয়েছেন। নদীগর্ভে চলে গেছে হাজিরহাট লঞ্চঘাটের একমাত্র মসজিদও। একই সঙ্গে বিলীনের ঝুঁকিতে রয়েছে এলাকার একমাত্র পাকা সড়ক। ভাঙনের কবলে পড়ে পূর্বপুরুষের ভিটেমাটি, এমনকি কবরও হারিয়েছেন অনেকে। স্থানীয়দের দাবি, তারা আর সাময়িক ত্রাণ বা সহায়তা চান না। নদী ভাঙন ও জলোচ্ছ্বাস থেকে স্থায়ীভাবে রক্ষা পেতে চান টেকসই বেড়িবাঁধ। 20 বছর আগ থেকে আমাদের এই জমি জমা সব ভাঙতেছে, এই আমরা টেকসই বেড়িবাঁধ চাই। এখানে বাড়ি ঘর, মানুষের চাষাবাদের জমি এবং বিভিন্ন রকমের শিক্ষা প্রতিষ্ঠান সহ অনেকগুলি ছিল, যে হাজার হাজার একর সম্পত্তি এখানে নদীর গর্ভে বিলীন হয়ে গেছে। আমার অনেক বসত বাড়ি ভাঙিয়ে গেছে। এটা চাই যে ভাঙ্গন থেকে হিরানের ব্যবস্থা করতেছি। আমরা এটা মন্ত্রী সাহেবের কাছে অনুরোধ জানাই। ভাঙন রোধে স্থায়ীভাবে সমাধানের কথা জানালেন পানি উন্নয়ন বোর্ডের এই শীর্ষ কর্মকর্তা। প্রতিবেদনের সুপারিশ আলোকে আমরা একটা প্রকল্প প্রণয়ন করব এবং প্রকল্পটি অনুমোদন পাওয়ার পরে উক্ত এলাকায় কাজ বাস্তবায়ন করা সম্ভব হবে।
এবং স্থায়ী কাজ বাস্তবায়ন করতে পারলে উক্ত এলাকার নদী ভাঙন বন্ধ হবে। সমস্যার সমাধানের আশ্বাস দিলেন প্রতিমন্ত্রী। পানি উন্নয়ন বোর্ড এবং পানি সম্পদ মন্ত্রণালয় যে ধরনের টেকসই বেড়িবাঁধ প্রকল্প নিয়ে থাকে সেই বিষয়টি আমরা বাস্তবায়ন করার চেষ্টা করছি। পটুয়াখালীতে মোট ১,৩০০ কিলোমিটার বেড়িবাঁধ রয়েছে। এর মধ্যে প্রায় ২৫ কিলোমিটার আংশিক ক্ষতিগ্রস্ত এবং ৬ কিলোমিটার সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। হাফিজা খানম জুথি, মাই টিভি। মিয়ানমারের রাখাইনে জাতিগত নিধনের মুখে ২০১৭ সালের ২৫ আগস্টের পর বাংলাদেশে পালিয়ে আসেন লাখ লাখ রোহিঙ্গা। দেখতে দেখতে ৯ বছর পার হলেও একজন রোহিঙ্গাকেও ফেরত পাঠানো সম্ভব হয়নি। প্রত্যাবাসনের নানা উদ্যোগের পরও কাটেনি অনিশ্চয়তা। কক্সবাজার থেকে প্রতিনিধি শাহ আলমের তথ্যচিত্রে আতিকুর রহমান তিতাসের রিপোর্ট। ২০১৭ সালের ২৫ আগস্টের পর প্রাণ বাঁচাতে মিয়ানমার থেকে বাংলাদেশে পালিয়ে আসেন ১২ লাখের বেশি রোহিঙ্গা। কক্সবাজারের উখিয়া, টেকনাফের ৩৩টি ক্যাম্পে ঠাঁই হয় তাদের। দীর্ঘ ৯ বছরে কয়েক দফায় প্রত্যাবাসনের উদ্যোগ নেওয়া হলেও বাস্তবে ফেরানো যায়নি একজনকেও। সর্বশেষ ২০২৫ সালেও নতুন করে রোহিঙ্গা অনুপ্রবেশের ঘটনা পরিস্থিতিকে আরও জটিল করেছে। মাদক, অপহরণ, সন্ত্রাস, চাঁদাবাজি সহ বিভিন্ন কাজের সাথে তারা জড়িত হয়ে যাচ্ছে। সেই সাথে রোহিঙ্গারা বিভিন্ন এলাকায় ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে। তা আমরা মনে করি এই প্রত্যাবাসন প্রক্রিয়া যতই দীর্ঘায়িত হবে ততই আমাদের উপর রোহিঙ্গাদের যে বোঝা সেটি বাড়বে। দীর্ঘদিন ক্যাম্পে অবস্থানের কারণে বাড়ছে মাদক, অপহরণ, চাঁদাবাজি ও সংঘাতের মতো অপরাধ। এতে উদ্বেগ বাড়ছে স্থানীয় বাসিন্দাদের মধ্যেও। যদি বেগিন যদি ফাইদ দইলে যদি দিন করেছে হয় আর যদি মাটি বাড়ি দইলে আর এখন যাই ইনশাআল্লাহ বগুন যাই বললা অনেকটা তো দিয়া নকরিব। কিন্না করে লজার গই মারি ফেলে হাড়ি ফেলে জ্বালা পুরানি করে অন্যমিকে আর শান্তি না ভাই। আর আসলে ৯ বছর প্লাস হয়ে গই আর এক সেকেন্ড লাইদা ১ মিনিট লাইদা তাই তো আসাই। তবে সর্বোচ্চ সতর্কতা নেওয়া হয়েছে বলে জানিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। আগাম তথ্য সংগ্রহ এবং সে তথ্যের যাচাই বাছাই সহ যে কোনো প্রকার সাবোটাজ এবং সাবভার্সিভ কর্মকাণ্ড যাতে ঘটতে না পারে সেজন্য আমরা সদা জেলা পুলিশ সহ তৎপর আছি। জাতিসংঘ সহ বিভিন্ন সংস্থার সহায়তায় খাবার ও প্রয়োজনীয় সেবা দেয়া হলেও দীর্ঘ হচ্ছে সংকটের মেয়াদ। আর প্রত্যাবাসনের নির্দিষ্ট পথ না খোলায় বাড়ছে শঙ্কা। আজকে বাংলাদেশে এখন ১২ লক্ষের অধিক রোহিঙ্গা বসবাস করছে। প্রত্যেকেই তাদের দেশে ফেরত যেতে চায়। মিয়ানমার যত তাড়াতাড়ি ফেরত নেয়ার প্রস্তুতি গ্রহণ করতে পারবে, পরিস্থিতি তৈরি করতে পারবে, ততই সবার জন্য মঙ্গলজনক হবে। সাস্টেইনেবল রিপার্টেশন অর্থাৎ তাদের একটা সুন্দরভাবে সেখানে বসবাসের জন্য উপযোগী করে তাদেরকে এখানে প্রত্যাবাসনটা নিশ্চিত করতে হবে। রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের জন্য কার্যকর আন্তর্জাতিক উদ্যোগই এখন সবচেয়ে বড় প্রত্যাশা। ৯ বছর পরও তাই প্রশ্ন একটাই, কবে খুলবে তাদের নিজ দেশে ফেরার পথ? আতিকুর রহমান তিতাস, মাই টিভি। দুর্নীতির বিরুদ্ধে সরকারের প্রতিরোধ ও চ্যালেঞ্জ অব্যাহত রয়েছে, তবে এখনই একে জিরো টলারেন্স বলা যাবে না। ফেনীর পরশুরামে মোহরই নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ পরিদর্শনে গিয়ে কথা বলেন পানি সম্পদ মন্ত্রী শহীদুদ্দিন চৌধুরিয়ানী। এ সময় তিনি ১৫০০ কোটি টাকার সমন্বিত বাঁধ প্রকল্পের কথাও জানান। দুপুরে পরশুরামের মোহরী ব্রিজ সংলগ্ন বন্যা নিয়ন্ত্রণ বাঁধ পরিদর্শনে যান পানি সম্পদ মন্ত্রী শহীদুদ্দিন চৌধুরিয়ানী। এ সময় ফেনী ১ আসনের সংসদ সদস্য রফিকুল আলম মজনু, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য রেহানা আক্তার রানু, জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক এম.এ. খালেক, জেলা প্রশাসক মনিরা হক, পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার সহ পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা ও বিএনপির স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আমাদের এখানে যে বাঁধগুলা ছিল খুবই জরাজীর্ণ এবং খুব অল্প পরিমাণ। আমরা এখন একটা সমন্বিত প্রকল্প হাতে নিয়েছি। যেই প্রকল্পটা হলো বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন এবং সেচ প্রকল্প। তা আমরা একটাকে ইতিমধ্যে এই প্রজেক্টটি পাশ করেছি। এই প্রজেক্টের প্রকল্প মূল্য ১৫৪৩ কোটি টাকা। অনেক বড় প্রকল্প। এটা দীর্ঘদিনের আমাদের এই অঞ্চলের মানুষের স্বপ্ন ছিল, প্রত্যাশা ছিল। আমরা বড় আকারে এই কাজটি এখন মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা প্রকল্প পাশ করেছি একদিকে।
সিলেট নগরীর নাইওয়ারপুরস্থ অস্থায়ী কার্যালয়ে সিউকের আনুষ্ঠানিক দাপ্তরিক কার্যক্রম ও অস্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহমদ সোহেল মঞ্জুর, সিলেট 2 আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদি লুনা, সিলেট 3 আসনের সংসদ সদস্য এম মালিক, সিলেট 6 আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট ইমরান আহমদ চৌধুরী, সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিওকের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদি। ডেলিভারেটলি প্ল্যান ওয়াইজ, ডিজাইন ওয়াইজ সরকারের কাজ সংক্ষিপ্ত রাখার জন্য এই 1.5-2 মাসের অধিবেশনের আয়োজন, এবং বাদবাকি সময় ওনারা অন্য পেশায় জড়িত থাকেন। কেউ ব্যবসা করেন, কেউ চাকরি বাকরি করেন। এমপিরা, স্টেট এমপিরা, মানে প্রভিন্সের এমপিরা, এই গল্প আমরা বহু বছর যাবৎ শুনে আসছি যে একটি উন্নয়ন প্রকল্প করতে গেলে একবার গ্যাসের লাইন কাটে, আবার সেখানে গ্যাসের লাইন বসায়, একবার পানির পাইপ কাটে, আবার পানির পাইপ বসায়। এই জাতীয় হ্যাজার্ডের মধ্যে যেন আমরা না বসি, ডেভেলপমেন্ট হ্যাজার্ডের মধ্যে। প্রত্যাশার মিটিয়ে সেই দায়িত্ব ওনারা পালন করবেন এবং সিলেটের আগামী দিনের উন্নয়নে সহযোগীর ভূমিকা পালন করবেন। প্রধানমন্ত্রীর নির্দেশে হবিগঞ্জের খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। পরিস্থিতি মোকাবেলায় স্থায়ী সমাধানের উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন তিনি। দুপুরে হবিগঞ্জের খোয়াই নদীর লস্করপুর ইউনিয়নের কালীগঞ্জ এলাকায় ভাঙন কবলিত বাঁধ পরিদর্শনকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী। হবিগঞ্জ শহরকে বন্যার পানিতে প্লাবিত হওয়া থেকে রক্ষার বিষয়ে পানি সম্পদ প্রতিমন্ত্রী বলেন, হবিগঞ্জ শহর যাতে বন্যার পানিতে প্লাবিত না হয় সেদিকে অগ্রাধিকার দিয়ে প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এসব প্রকল্পের পরীক্ষা নিরীক্ষা চলছে। বর্ষার শেষে সেই প্রকল্পগুলো বাস্তবায়নে কাজ শুরু হবে। অবশ্যই এটা আমাদের ফার্স্ট প্রায়োরিটি থাকবে এবং সেই ফার্স্ট প্রায়োরিটি নিয়েই আমরা ইতিমধ্যে আমাদের বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছি। যে ডিপিপিগুলো ইতিমধ্যে আমাদের মন্ত্রণালয়ে আমাদের পরীক্ষা নিরীক্ষা হচ্ছে। আমরা আশা করছি এই বর্ষার পরেই আমরা সেই প্রকল্পগুলো বাস্তবায়নে কাজ করব। মাগুরার বহুল আলোচিত 8 বছরের শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলার হাইকোর্টে আপিলের রায় ঘিরে উদ্বেগ দেখা দিয়েছে। প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল রাখার দাবি জানিয়েছেন আসিয়ার মা আয়েশা আক্তার। তিনি বলেন, মৃত্যুদণ্ড ছাড়া কোনো রায় আমি মেনে নেব না। এর আগে মাগুরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল হিটু শেখকে মৃত্যুদণ্ড ও 1 লাখ টাকা জরিমানা করেন। মঙ্গলবার হাইকোর্টে আপিলের রায় ঘোষণার কথা থাকলেও তা পিছিয়ে আগামী 31 আগস্ট নির্ধারণ করা হয়েছে। রায় দ্রুত কার্যকর করে মেয়ের হত্যার ন্যায় বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছেন আসিয়ার পরিবার। রায় ঘোষণার তারিখ পিছিয়ে যাওয়ায় হতাশা ও ক্ষোভ প্রকাশ করেছেন তারা। তবে আমি চাচ্ছি যে সরকার মনে হয় আমার সাথে একটু করতেছে, নাটকই করতেছে। না হলে কি করতে আজকে এত দূর গেল। আজকে সেই সাথে সাথে আসিয়ার সাথে সাথে ওরা মারিয়ে ফেলানো উচিত ছিল। তা যে কোনো হইলো না। আর সরকার যদি আমার ফাঁসির রায় না দিতে পারে তাহলে ওরা ছাড়িয়ে দিক। 2-3 দিনে ছাড়িয়ে দিচ্ছে, ওরাও ছাড়িয়ে দিক। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মাদক বিক্রিতে বাধা ও পূর্ব শত্রুতার জেরে সজীব নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করেছে মাদক ব্যবসায়ীরা। রাত 11টায় কোদনাইল মুসলিমপাড়া এলাকায় রহমান মিয়ার বাড়ির সামনে এই ঘটনা ঘটে। নিহতের স্বজনদের অভিযোগ, মাদক বিক্রিতে বাধা ও গত 3 মাস আগে মাইকেলকে পুলিশে ধরিয়ে দেয় সজীব। এ নিয়ে পূর্বশত্রুতার জেরে সোমবার রাতে কাজ শেষ করে বাসায় ফেরার পথে তার গতি রোধ করে মাদক ব্যবসায়ী মাইকেল ও তার ছেলে আকাশসহ 7 থেকে 8 জন মিলে মারধর ও ছুরিকাঘাতে জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে খানপুর 300 বিশিষ্ট হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বগুড়ার মোটরসাইকেল দুর্ঘটনায় 2 জন নিহত হওয়ার ঘটনা ঘটেছে। জেলা শাহজাহানপুর উপজেলার নিশ্চিন্তপুর 4 মাথা এলাকায় লিচুতলা মাটিঢালি 2য় বাইপাস সড়কে রাত 3টার দিকে এই দুর্ঘটনা ঘটে। শাহজাহানপুর থানার উপপরিদর্শক আব্দুস সালাম জানান, নিশ্চিন্তপুর 4 মাথা এলাকায় মহাসড়কের মাঝখানে 2 জনের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ মরদেহ 2টি উদ্ধার করে। কিভাবে দুর্ঘটনাটি ঘটেছে এবং কোনো যানবাহনের ধাক্কায় তারা নিহত হয়েছেন কিনা তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
নীলফামারীর জলঢাকায় নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন, 1 লাখ টাকা জরিমানা। নীলফামারীর জলঢাকা উপজেলার খুঁটামারা ইউনিয়নের 1 নম্বর ওয়ার্ডের হরিশচন্দ্র পাট এলাকায় চারালকাটা নদী থেকে অবৈধভাবে বোমা মেশিন দিয়ে বালু উত্তোলনের দায়ে 1 লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় বালু উত্তোলনে ব্যবহৃত বেশ কিছু সরঞ্জাম নষ্ট করে দেওয়া হয়। সোমবার বিকেলে স্থানীয় এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জলঢাকার সহকারী কমিশনার মোল্লা ইফতেখার আহমেদ। জামালপুরে এক গৃহবধূ হত্যার ঘটনায় প্রধান আসামিকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই। দুপুরে শহরের বাগেরহাটা এলাকায় পিবিআই কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন পিবিআই জামালপুরের পুলিশ সুপার পঙ্কজ দত্ত। তিনি জানান, গত 23 আগস্ট শনিবার সকালে জামালপুর শহরের 5 রাস্তা মোড় এলাকার কলাবাগান গলিতে বাবুল মিয়ার বাড়ির 5ম তলার ইশরাত জাহান নামের এক মহিলার মরদেহ পাওয়া যায়। পরে মামলাটির তদন্ত শুরু করে পিবিআই। এরপর পিবিআই তথ্য প্রযুক্তির সহায়তায় কাউসার আহমেদ খানকে সোমবার বিকেলে জামালপুর শহরের বাগেরহাটা এলাকা থেকে গ্রেফতার করে। ইশরাত জাহান মিমির সাথে প্রায় 3 বছর পূর্বে থেকে তার পরিচয় হয় এবং এই পরিচয়ের পর থেকে ইশরাত জাহান মিমি তার সাথে বিভিন্ন বাহানা করে একটা সম্পর্কের সূচনা করে এবং এই অনৈতিক সম্পর্কের কিছু ভিডিও সে গোপনে ধারণ করে এবং এই ভিডিও দিয়ে তাকে প্রতিনিয়ত ব্ল্যাকমেল করে তার কাছ থেকে প্রচুর টাকা পয়সা হাতিয়ে নেয় এবং এক পর্যায়ে তার পরিবার থেকে বিচ্ছিন্ন করার চেষ্টা অব্যাহত রাখে। এরই ধারাবাহিকতায় সে এই প্রতিনিয়ত ব্ল্যাকমেল হওয়া থেকে মুক্ত হওয়ার জন্যই এই হত্যাকাণ্ডটি সংগঠন করেছে মর্মে প্রাথমিকভাবে প্রতিমান হয়েছে। পটুয়াখালীর পায়রা 1320 মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্রে জাহাজের মালামাল বোঝাই খালাসের কার্যক্রমে নিবন্ধিত শ্রমিকদের অন্তর্ভুক্তির দাবিতে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল করেছে পটুয়াখালীর নৌচাঁদ শ্রমিক ইউনিয়নের সদস্যরা। মঙ্গলবার বেলা 11:30টার দিকে বিদ্যুৎ কেন্দ্রের জেটি ঘাটের প্রধান ফটকের সামনে বিক্ষোভ মিছিল নিয়ে লোন্দা মরিচবনিয়া সড়ক অবরোধ করে অবস্থান কর্মসূচি শুরু করেন শ্রমিকরা। দুপুর 3টা পর্যন্ত সেখানে অবস্থানের পর কলাপাড়া থানা পুলিশের মধ্যস্থতায় সাময়িকভাবে আন্দোলন স্থগিত করেন শ্রমিকরা। অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন পটুয়াখালী নৌচাঁদ শ্রমিকের সভাপতি কবির হোসেন ব্যাপারী, সম্পাদক শাহজামান ও সাংগঠনিক সম্পাদক রবিউল আওয়াল অন্তরসহ সংগঠনটির নেতাকর্মীরা। জনসাধারণের দোরগড়ায় সরকারি সেবা পৌঁছে দিতে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে চালু করা হয়েছে ওয়ান স্টপ সার্ভিস কার্যক্রম। 24 আগস্ট সোমবার দাউদপুর ইউনিয়নের বেলদি মাদ্রাসায় এই ওয়ান স্টপ সার্ভিস কার্যক্রম উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন, শরীফ আহমেদ টুটুল সহ আরও অনেকে। কক্সবাজারের নাজিরার টেক পয়েন্টের সাগরে ট্রলার ডুবির ঘটনায় 4 নিউজিল্যান্ড নাগরিক ভেসে যায়। পরে স্থানীয় জেলেদের সহায়তায় 3 জনকে জীবিত উদ্ধার করা গেলে তাদের এক শিশু এখনো নিখোঁজ রয়েছে। সকাল 8টার দিকে শহরের নাজিরার টেক পয়েন্টের সাগরে এই ট্রলার ডুবির ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দারা জানান, ঢেউয়ের কবলে পড়ে নিউজিল্যান্ড নাগরিকদের বহনকারী ট্রলারটি দ্বিখণ্ডিত হয়ে যায়। পরে স্থানীয় জেলেরা ফিশিং ট্রলার দিয়ে 3 জনকে উদ্ধার করতে পারলেও এখনো নিখোঁজ তাদের এক শিশু। নিখোঁজকে উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিস। ঝিনাইদহের মহেশপুরে পরামর্শকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। মহেশপুর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে হলরুমে নির্বাহী প্রকৌশলী সোহেল রানা সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পৌর প্রশাসক সাজ্জাদ হোসেন। এ সময় উপস্থিত ছিলেন মহেশপুর থানার অফিসার ইনচার্জ মেহেদি হাসান, উপজেলা প্রকৌশলী আজিজুল হক, সাংবাদিক সহ অন্যান্যরা। টাঙ্গাইলের মধুপুরে প্রান্তিক পর্যায়ে কৃষানীদের নিয়ে কৃষক পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। দুপুরে মধুপুর উপজেলা পরিষদ হল রুমে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ কংগ্রেসের আয়োজন করে মধুপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। কৃষক কংগ্রেসে লালমাটির মধুপুর অঞ্চলে নিরাপদ সবজি ও ফসল চাষে জৈবিক পদ্ধতি নিয়ে আলোচনা করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম। টাঙ্গাইলে কৃষি প্রণোদনার অংশ হিসেবে ড্রাই ফুড মেশিন, ভেজিটেবল ড্রাই মেশিন বিতরণ করা হয়েছে। দুপুরে জেলার সিনিয়র কৃষি কর্মকর্তা কার্যালয়ে উদ্যোক্তাদের মাঝে এসব উপকরণ বিতরণ করা হয়। 2025-26 অর্থ বছরে কৃষি মন্ত্রণালয়ের অধীনে কৃষি পুনর্বাসন সহায়তা খাতে কৃষি বিপণন অধিদপ্তরের টাঙ্গাইল সিনিয়র কৃষি বিপণন কর্মকর্তার উপস্থিতিতে উদ্যোক্তার হাতে এসব উপকরণ তুলে দেওয়া হয়।
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় নেওয়ারগাছা বিল থেকে মালা খাতুন নামে এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকালে স্থানীয়রা বিলের পানিতে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। স্থানীয়রা জানান, মালা খাতুনের মাছ ধরার প্রতি প্রচণ্ড আগ্রহ ছিল। ধারণা করা হচ্ছে সোমবার রাতে তিনি বিলের পানিতে আলোর মাছ ধরতে গেলে অসাবধানতাবশত পানিতে পড়ে গিয়ে ডুবে মারা যেতে পারেন। তবে কিভাবে তার মৃত্যু হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী হাসান বলেন, এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে দিনাজপুরের বীরগঞ্জে শালবন মিলনায়তনে বীরগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে ও বীরগঞ্জ এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রাম ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সহযোগিতায় বাল্যবিবাহ, শিশুশ্রম এবং বিদ্যালয় হতে ঝরে পড়া মুক্ত উপজেলা গড়ার লক্ষ্যে ঘোষণা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে ও 50টি পরিবারকে ছাগল বিতরণ করা হয়। সকাল 10টায় উপজেলা নির্বাহী অফিসার সুমা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর 1 আসনের সংসদ সদস্য মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নিবেদিতা দাস সহ আরও অনেকে। বরিশালে গৌর নদীতে বিশ্বজয়ী হাফেজ ও কারীদের সংবর্ধনা এবং হেফজ বিভাগের ছাত্রদের পাগড়ি প্রদান ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠানের হলরুমে মাদ্রাসার প্রতিষ্ঠাতা হাফেজ মোহাম্মদ তানভীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশ্বজয়ী হাফেজ জাকারিয়া, হাফেজ নাজমুস সাকি ও আন্তর্জাতিক কারি তালহাবিন মিজানকে সংবর্ধনা প্রদান করা হয়। সভায় অতিথি ছিলেন গৌরনদী বন্দর সাব রেজিস্ট্রি জামে মসজিদের খতিব মাওলানা আব্দুল হাকিম। বিশেষ অতিথি ছিলেন মাদ্রাসার প্রধান মুফতি মোহাম্মদ আরিফ হোসেন, মুফতি মোহাম্মদ আবু সাইদ, জামায়াতে ইসলামী পৌর আমির মাওলানা মোহাম্মদ হাফিজুর রহমান, ইমাম হাফেজ মোহাম্মদ আমানত শাহ, সাংবাদিক BM বেলাল। বৈরী আবহাওয়া ও প্রচণ্ড ঢেউয়ের কবলে পড়ে বরগুনার পাথরঘাটার FP বরকত নামের একটি মাছ ধরার ট্রলার বঙ্গোপসাগরে ডুবে গেছে। ট্রলারে থাকা 14 জেলের মধ্যে 9 জনকে পার্শ্ববর্তী এলাকার জেলেরা উদ্ধার করেছেন। তবে এখনও নিখোঁজ রয়েছেন 5 জেলে। কুয়াকাটা থেকে প্রায় 50 কিলোমিটার দক্ষিণ পূর্বে গভীর সমুদ্রে মাছ ধরার সময় প্রচণ্ড ঢেউয়ের তোড়ে ট্রলারটি ডুবে যায়। 3 দিন আগে মাছ শিকারের উদ্দেশ্যে পাথরঘাটা থেকে গভীর সমুদ্রে রওনা হয়েছিল FP বরকত। দুর্ঘটনার পর পাশের ট্রলারের জেলেরা 9 জনকে উদ্ধার করেন। ঘটনাটি জানার পর নিখোঁজ 5 জেলেকে উদ্ধারে কোস্টগার্ড ও নৌবাহিনীর সহায়তা চাওয়া হয়েছে। মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ি বাজারে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি ও দই সহ বিভিন্ন খাদ্যপণ্য প্রস্তুত এবং পণ্যের উৎপাদন ও মেয়াদোত্তীর্ণ তারিখ উল্লেখ না করার দায়ে মুসলিম সুইটস অ্যান্ড বেকারির মালিককে 10,000 টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। টঙ্গীবাড়ি বাজারে অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মুন্সিগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদ। তিনি জানান, অভিযানকালে মুসলিম সুইটস অ্যান্ড বেকারিতে মনিটরিং করে দেখা যায় নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি, দই, রসমালাই সহ বিভিন্ন খাদ্যপণ্য প্রস্তুত করা হচ্ছে। এছাড়া দই ও রসমালাইয়ের পাত্রে উৎপাদনের তারিখ ও মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ করা হয়নি। এসব অনিয়মের কারণে প্রতিষ্ঠানের মালিক মোহাম্মদ ইকবাল হোসেনকে 10,000 টাকা জরিমানা করা হয়। চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ সীমান্তে অভিযান চালিয়ে 200 পিস ভারতীয় ট্রাকের বিভিন্ন ধরনের যন্ত্রাংশের চালান জব্দ করেছে বিজিবি। মঙ্গলবার সকালে জেলার শাহবাজপুর ইউনিয়নের কয়লাবাড়ি ট্রাক টার্মিনাল এলাকা থেকে এসব ভারতীয় ট্রাকের যন্ত্রাংশ জব্দ করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন মহানন্দা ব্যাটালিয়ন 59 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকালে কয়লাবাড়ি ট্রাক টার্মিনাল এলাকায় অভিযান পরিচালনা করে সোনা মসজিদ বিউপির একটি বিশেষ টহল দল অভিযানকালে 200 পিস ভারতীয় ট্রাকের বিভিন্ন প্রকার যন্ত্রাংশ জব্দ করা হয়। তবে এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দকৃত ট্রাকের যন্ত্রাংশের বাজার মূল্য প্রায় 25 লক্ষ টাকা। চাঁদপুর জেলা পরিষদের অর্থায়নে মতলব উত্তর উপজেলার জিন নুরাইন ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসা ও মসজিদের নির্মাণ কাজ পরিদর্শন করেছেন জেলা পরিষদের প্রশাসক ও চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট AKM সলিমুল্লাহ সেলিম। আজ সকালে তিনি মাদ্রাসা ও মসজিদের নির্মাণ কাজ সরেজমিনে পরিদর্শন করেন। এ সময় নির্মাণ কাজের অগ্রগতি ও ব্যবহৃত নির্মাণ সামগ্রীর গুণগত মান পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন তিনি। পরিদর্শনকালে মতলব উত্তর উপজেলা বিএনপির সাংগঠনিক
সম্পাদক মিয়া মঞ্জুর আমিন স্বপন, জেলা পরিষদের সহকারী প্রকৌশলী হোসাইন আহমদ খান, উপসহকারী প্রকৌশলী রতন চন্দ্র সরকার সহ আরো অনেকে।